হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3-র পাতাবাহার অর্থাৎ বাংলা বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে সত্যি শোনা এই গল্পটা পড়ে বুঝিয়ে দেবো এবং সেই সঙ্গে তার অনুশীলনী সমস্ত কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তাই তোমাদের যেন একটুও কোথাও অসুবিধা না হয়, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। চলো আজকের পড়াটা শুরু করি। সত্যি শোনা প্রচলিত একটা গল্প। এটা একটা খুব শিক্ষামূলক গল্প। চলো আমরা আস্তে আস্তে পড়া শুরু করি। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। দেখো এখানে একটা বুড়ো চাষির ছবি দেওয়া রয়েছে। কঠিন অসুখ করেছে, তার বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস। অলস মানে কি? কুঁড়ে, মানে কোনো কাজ করতে চায় না আর কি। যে অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। ঠিক আছে, তার মানে তার হচ্ছে অলস, কিন্তু সে লোভী। যে সে ভাবছে যে তার বাবা অনেক সোনা দানা রেখে গেছে, সেইগুলো সে কিভাবে নেবে। তাই বাবা যদি বাই চান্স মরে যায় তাহলে তার জানা হবে না সোনাগুলো কোথায় আছে। তাই বাবাকে বলে ফেললো যে তুমি তোমার সোনাগুলো কোথায় রেখেছো, কই তা তো বলে গেলে না। চলো পরের পৃষ্ঠায় যাই। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছ, এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতন চোখ বুঝল সে। তার মানে চাষি তার শেষ কথা মৃত্যুর আগে এটাই বলে গেল যে ওই সোনা কোথায় রেখেছে, না চাষের জমির নিচে নাকি সে সোনাগুলো পুঁতে রেখেছে। তাই ছেলেকে বলল, তুমি সেখান থেকে সোনাগুলো খুঁজে বের করে নিও। বলেই চাষি মারা গেল। ছেলের দুটো চোখ লোভে চকচক করে ওঠে। মানে চাষি এদিকে মারা গেল, মানে বাবা মারা গেল, সেই দুঃখ কিন্তু তার ছেলের হয়তো এক ফোঁটাও নেই। তার লোভে চোখ চকচক করছে। কেন না, সোনাগুলোর খবর সে বাবার কাছ থেকে জানতে পারলো বলে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় পোঁতা আছে তা তো বলে গেল না। তাহলে বড় জমি, এবার কোন জায়গায় পোঁতা আছে সেটা তো জানতে হবে, তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ঠিক আছে, তাহলে তাহলে জমিতে যদি না জানে ঠিক কোন জায়গাটায় সোনাটা রয়েছে, তাহলে তো পুরো জমিটাই খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ, বড় লোভ। আবার আলসেমির রোগও কম নয়। তার মানে সে কি করবে? একদিকে চাষাবাদ করার তার তো মন নেই, ঠিক আছে, সে শুয়ে বসে এতকাল দিন কাটিয়েছে। আবার একদিকে সোনার লোভ, ওদিকে তাহলে সোনা বার করতে গেলে সেই জমি তো খুঁড়তেই হবে। আলসেমি রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুঁড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তার মানে তার বউ মাঝে মধ্যে তাকে উস্কে দেয় রোজই, যে কী গো, সোনাটা কই খুঁজতে গেলে না তো। ঠিক আছে, তখন সে কিন্তু তার মেজাজ ঝাড়া এবং রাগে গজগজ করে। সে মনে করে যে ওই সোনা কোথায় আদৌ আছে কি নেই, কি আছে তার ঠিক নেই, বা কোথায় আছে তার থেকে ওইসব চিন্তা না করে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কী লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। তার মানে বউ বলল, দেখো, যে যদি ওরা পেয়ে যায় তাহলে তোরা নিয়ে পালিয়ে যাবে, নিয়ে চলে যাবে, সরিয়ে ফেলবে, তাহলে তুমি তো আর পাবে না। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল ছড়িয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধা হবে। যত মাটি খুঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে। সে খুঁজে তো পাচ্ছে না সোনা, কারণ অনেক বড় জমি।
কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘা জমি খোঁড়াখুঁড়ি করেও, 5 বিঘা, মনে রাখবে 5 বিঘা জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির হয়ে তখন তার ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতন হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীর এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তার মানে কি, আস্তে আস্তে তার বউই কিন্তু তার অলসতা কাটানোর জন্য উঠে পড়ে লাগলো। সেই তাকে কিন্তু বিভিন্নভাবে মাঠে কিভাবে তাকে দিয়ে চাষ করানো যায় সেই কাজ কিন্তু তার বউ কিন্তু ফোন দিয়ে করতে থাকলো। যদিও সোনা কিন্তু পাওয়া জমি থেকে গেল না। তারপরে যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো, সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। তাই না? ধানও তো একরকম সোনালি, যখন ধান পেকে যায় সেটা সোনালি রঙের হয়। মাঠ জুড়ে যখন পাকা ধান দেখা যায় তখন সেটা কিন্তু সোনার মতোই সুন্দর। ঠিক আছে? ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তার হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। সত্যি খুশি হবেই, তার স্বামী প্রথম রোজগার করলে এতদিনে ঘরে শুয়ে বসে থাকতো। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। ঠিক আছে? তাহলে তোমরাও জীবনে কিন্তু এটা করবে, কখনোই ওই শুয়ে বসে থাকবে না। ঠিক আছে? আমার সমস্ত দর্শক বন্ধুদের, যারা ছোট ছোট বন্ধুরা দেখছো, দর্শক বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। এই শেষ লাইনটা, বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। বুদ্ধিও খাটাতে হবে, তার সঙ্গে কিন্তু তোমাকে কঠোর পরিশ্রমও কিন্তু করতে হবে। ঘরে শুয়ে বসে থাকলে কিন্তু জীবনে কিছুই করে উঠতে পারবে না। এবারে পরের পৃষ্ঠায় যাই। দেখো, হাতে কলমে, মানে যাকে আমরা বলে থাকি অনুশীলনী। এবারে এই অনুশীলনীর কাজগুলো আমি খাতায় করেছি। তোমরা কি করবে, যারা যারা লিখতে চাও তারা কিন্তু আমি লিখেছি, ঠিক আছে, সেটা দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো ভিডিওটা থামিয়ে। ঠিক আছে? দেখো, আমি একটা একটা করে প্রশ্ন পড়বো, আলোচনা করে দেবো। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? ঠিক আছে, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? দেখো, বুড়ো চাষির সংসারে তার এক ছেলে ও ছেলের বউ ছিল। নেক্সট প্রশ্ন দেখো, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? অলস প্রকৃতির ছিল। আমি এটা পূর্ণবাক্যে লিখিনি, শুধু লিখেছি চাষির ছেলে মানে অলস প্রকৃতির ছিল, মানে কুঁড়ে ছিল। নেক্সট হচ্ছে দেখো, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? মানে বাপের কথা শুনে মানে কি, যে যখন সোনার কথাটা বলে দিয়ে গেল যে মাটির নিচে সোনা আছে, লোভে ছেলের চোখ চকচক করে উঠল। ঠিক আছে? এবার দেখো 1.4, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? কোনটা বলে যায়নি? দেখো, মাটির নিচে কোথায় সোনা লুকোনো আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। ঠিক আছে? বলে গেছে সোনা লুকোনো আছে, কিন্তু ঠিক কোন জায়গায় লুকোনো আছে সেটা কিন্তু বলে যাননি। হলো। এরপরে দেখো 2 দাগ নম্বর, দেখো সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? আমরা পড়েছি 5 বিঘা। তাহলে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত চাষির ছেলে 5 বিঘে জমি খুঁড়েছিল। ঠিক আছে? উত্তরটা দেখে নাও ভালো করে। তোমরা যদি লিখতে চাও ভিডিওটা এখানে থামিয়ে দিয়ে কিন্তু অবশ্যই উত্তরটা তোমরা খাতাতে লিখে ফেলতে পারো। এরপরে দেখো, চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের বউ খুশি হয়েছিল, কারণ তার স্বামী প্রথম রোজগার করেছে। এরপরে দেখো 3 নম্বর 2.3, দেখো গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? তাহলে আমাদের আর কি কি জিনিস জানি? আমি জানি যা, কোদাল ছাড়াও লাঙল,
শাবল, গাঁইতি প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায়। ঠিক আছে, তোমরা যদি আরও কিছু যন্ত্রপাতির নাম জানো সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। 2.50 সত্যি শোনা গল্পটির মতন আর কোন গল্প তোমাদের জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। একতাই বল গল্পটি আমার জানা আছে। এই গল্পটা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এক বৃদ্ধের অনেকগুলো ছেলে ছিল এবং তারা সর্বদাই নিজেদের মধ্যে কী করতো, ঝগড়াঝাটি মারামারি করতো। তো বৃদ্ধ সেই বয়স্ক মানুষ মানে তাদের বাবা একদিন ডাকলো, সবাইকেই ডাকলো, ডেকে কী করলো, বেশ কতগুলো লাঠিকে সে কী করলো, একসাথে জড়ো করলো, জড়ো করে সেটাকে দড়ি দিয়ে বাঁধলো এবং বেঁধে ছেলেদের হাতে দিল। হাতে দিয়ে বললো এটাকে ভেঙে দেখাতে। তা অনেকগুলো লাঠি হয়ে যাওয়ায় তার কোনো ছেলেই সেটা কিন্তু চেষ্টা করেও ভাঙতে পারলো না। তারপরে সেই বৃদ্ধ মানুষটি কী করলো, বাবা তিনি কী করলেন, লাঠিগুলো খুলে এক একজনের হাতে দিয়ে দিলেন, একটা একটা করে লাঠি দিয়ে দিলেন, দিয়ে আবার ভাঙতে বললেন। তখন সহজেই সবাই একটা করে লাঠি ভেঙে দিল। দিয়ে তিনি তার ছেলেদেরকে শিক্ষা দিলেন যে দেখ দেখ বাবা, তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস, কিন্তু তোরা যদি এরকম ঠিক লাঠিগুলোর মতন তোরা যদি এক হয়ে থাকিস তাহলে বাইরের কেউ তোদেরকে কোনো রকম ক্ষতি করতে পারবে না। আর এই যে তোরা যে সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন এই লাঠি যেরকম ভেঙে গেল, তখনই তোরা যখন বিপদে পড়বি কিন্তু তখন পাশে কিন্তু আর কাউকে পাবি না। তাই তোরা সবসময় কিন্তু মিলেমিশে থাকবি। এটাই শিক্ষা দিয়েছিল তাদের বাবা। তাহলে এই ছিল একতাই বল এই গল্পটা। তো এই গল্পটা তোমরা যদি আরও ভালোভাবে জানতে চাও তোমরা বাড়ির বড়োদের কাছ থেকে নিশ্চয়ই এই গল্পটা জেনে নিতে পারবে। এরপরে 3.1 দেখো, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার লেখো। আমি আর পুরো কথাটা লিখিনি। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে। কোনটা হবে? চকচক করে ওঠে। আমি শুধু উত্তরটা তোমাদেরকে এখানে কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? পূর্ণ বাক্য লিখতে হবে, সেটা আমি আর লিখে দেখাইনি। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা না বুদ্ধিমতী? চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী। ঠিক আছে, 3.2 এর উত্তর হচ্ছে বুদ্ধিমতী। 3.3 বউ বলেছিল সোনা যদি পাও তবে তোমার মজুরদের না আমার কপাল ফিরে যাবে। আমাদের কপাল কিন্তু ফিরে যাবে বলেছিল। দেখো 3.3টা লিখেছি আমাদের। 4 নম্বর দেখো, চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? সেটা হচ্ছে হাটে বিক্রি করে। ঠিক আছে, হাটে বিক্রি করে। 3.4। এবারে দেখো আমরা চলে আসি আরেকটু নিচে, এখানে চলে আসি। আমরা একটা শব্দার্থ দেওয়া রয়েছে, এই শব্দার্থগুলো অবশ্যই কিন্তু আমরা পড়বো এবং তার সঙ্গে কিন্তু মুখস্থ করে ফেলবো, কারণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুব এসে থাকে। 16 আনা, 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি। চুকে যাওয়া মানে সম্পন্ন হওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে গড়িমসি। গড়িমসি মানে ওই আলসেমি করা, দীর্ঘসূত্রতা মানে করবো এরকম একটা ব্যাপার। মরিয়া মানে বেপরোয়া মানে শেষ চেষ্টা করা, মরিয়া হয়ে চেষ্টা করা আর কি। শস্য মানে ফসল। ধারণা মানে বোধ বা অনুভূতি বা উপলব্ধি। পরিশ্রম মানে খাটুনি বা মেহনত। ঠিক আছে, এবারে চলো আমরা পরের 4 নম্বরে চলে যাই। সংক্ষিপ্ত উত্তর লেখো। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? দেখো আমরা এখানে উত্তরটা লিখেছি। দেখো কেন করতে পারতো না, তাই তো? চাষির অলস ছেলে কোনো কাজ করতো না, সারা জীবন সে শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। ঠিক আছে, এবারে দেখো 4.2টা দেখো, শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? তাহলে কি কারণ ছিল আমরা দেখি। দেখো একটু বড় উত্তর, আবারও বলছি, তোমরা যারা লিখতে চাও তারা ভিডিওটা এখানে থামিয়ে নিয়ে দেখে লিখে নিও। লুকোনো সোনার লোভে এবং বউয়ের কথায় দুজন মজুর ডাকিয়ে জমি খোঁড়ার কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে মজুররা যেন সোনার তাল ছড়িয়ে ফেলতে না পারে তা ভেবে নিজেও কোদাল নিয়ে মাঠে নামে। এভাবে মজুর ও চাষির ছেলে 5 বিঘা জমি খুঁড়ে ফেলে। তারপর সে ভাবে জমি খোঁড়াই হয়েছে, জমি খোঁড়াই হয়েছে তখন কিছু করে চাষ করা ভালো, এই ভেবে সে শেষ পর্যন্ত চাষ করতেও যায়। ঠিক আছে, এবারে পরের দাগ নাম্বারে চলে যাই। 4.3 চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? তাহলে দেখি কোন সময়কে বলেছে। 4.3 এর উত্তরটা আমরা এখানে দেখি করে ফেলি। চাষির ছেলের বউ বর্ষা শুরু হওয়ার আগের সময়কে বীজ কেনার উপযুক্ত সময় বলেছে, কারণ তারপরেই বৃষ্টি আসবে, বর্ষা নামবে, তখন চাষে জল লাগবে, তাতে চাষ ভালো হবে, তাই জন্য। এবারে দেখো 4.4 সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? সে হাট থেকে বীজ কিনে এনেছিল। 4.5 সে কিসের বীজ কিনেছিল? সে কিসের বীজ কিনে এনেছিল?
সে হচ্ছে ধানের বীজ, আমি ভুলবশত এখানে সর্ষে লিখে ফেলেছি, এটা হবে ধানের। সে ধানের বীজ কিনে এনেছিল, তাই তো আমরা কিন্তু গল্পে পড়লাম কি ধান ফলিয়েছিল, সে ধানের বীজ কিনে এনেছিল। এরপরে 4.6 দেখো, গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দ হলো গল্পে, ঠিক আছে। এবারে 5.1 দেখো, নিজের ভাষায় উত্তর লেখো। দেখো এখানে প্রশ্নটা একটু দেখে নাও ভালো করে। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, কে এই কথা বলেছে? তাহলে কে এই কথা বলেছে? সত্যি শোনা গল্পে বৃদ্ধ সত্যি, দেখো দেখতে পাওনি তোমরা হয়তো, দেখো সত্যি শোনা গল্পে বৃদ্ধ চাষি এই কথা বলেছে, ঠিক আছে। এবার দেখি পরের প্রশ্ন পাঠটা কি দিয়েছে। দেখো, সে কাকে এই কথা বলেছে? চাষি তার ছেলেকে এই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? সে তাকে তার লুকোনো সোনার ঠিকানা অর্থাৎ পরিশ্রম করে নিজে টাকা আয় করার কথা বলার জন্য ডেকেছিল। এবারে দেখো 5.2 দেখি, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। গল্পে চাষির ছেলের বউ চাষির কথার অর্থ বুঝতে পেরেছিল। তার স্বামীকে সোজাসুজি কিছু না বলে সে সোনার লোভ দেখিয়ে তাকে বুদ্ধি দিয়ে হাট থেকে ধানের বীজ কিনে এনে মাঠে খাবার পৌঁছে দিয়ে তার পাশে থেকে তাকে সাহায্য করেছে। এখানে আমি আবারও ভুলবশত এখানে আমি সর্ষে লিখে ফেলেছি, আমরা একটু গল্পটা একটু দেখে নিই যে এখানে ধানের বীজই বলেছিল কি না। এই যে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল, ঠিক আছে। তো আমি আবারও এখানে ভুলবশত এখানে সর্ষে লিখে ফেলেছি, এটা ধানের হবে, ঠিক আছে। তাহলে ধানের বীজ কিনে এনে মাঠে খাবার পৌঁছে দিয়ে তার পাশে থেকে তাকে সাহায্য করেছে, ঠিক আছে। এবারে 5.3 চলে যাই। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে এই কথা বলেছে? এই কথা চাষির ছেলের বউ বলেছে। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? এখানে আমি কোনো কারণবশত এগুলো সব ভুল লিখে ফেলেছি। সোনা বলতে এখানে আসলে ধানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখো, সোনা বলতে আসলে ধানকে বোঝানো হয়েছে। জিনিসটা সোনা না হলেও জিনিসটির সাথে সোনার রঙের অনেক মিল আছে। ধান বিক্রি করেও টাকা আয় করা সম্ভব, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই পর্যন্ত। আচ্ছা, এটা হয়ে গেল 5.3, তাই তো। এবারে 5.4 চলে যাই। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? দেখো, বউটি তার স্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়, ঠিক আছে। 5.5 চলে যাই। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে? তারা পরিশ্রম করে ফসল ফলিয়ে তা থেকে পয়সা রোজগার করেছে। তার সাথে সাথে চাষির অলস ছেলে এও বুঝতে পারে যে বুদ্ধি খাটালে ও পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়, অর্থাৎ তারা বুদ্ধি খাটিয়ে সোনার মতন পুরস্কার পেয়েছে। 5.6 দেখো, ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? দেখো, বৃদ্ধ চাষির কথার অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল। সে প্রথমে অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে 5 বিঘা জমি খোঁড়ায়, তারপর তার পাশে থেকে তাকে দিয়ে জমি চাষ করায়। ক্রমে তার অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে। এই ধরনের কাজের মধ্যে দিয়ে তার বুদ্ধির পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। এবারে 6.1 দেখো, এখানে কতগুলো শূন্যস্থান পূরণ রয়েছে, ঠিক আছে। আমরা এখানে সেগুলো করেছি। পিতলের থালাটা সোনার মতোই কী হবে? দেখো 1 নম্বরটা কি উত্তর? চকচকে, ঠিক আছে। পাকা ধান সোনার মতোই ঝলমলে, ঠিক আছে। দেখো ঝলমলে আছে, তাহলে ঝলমলে হবে। ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না, সেটা হচ্ছে আসল সোনা দিয়ে গয়না বানানো কিন্তু যায় না, ঠিক আছে, কারণ সেখানে আরও অনেক কিছু মেশাতে হয়, তবেই গয়না বানানো যায়। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি, ঠিক আছে, কম দামি হলো। এবারে চলে যাই পরে। দেখো এখানে বইটা একটু দেখতে হবে তোমাদেরকে, কারণ এখানে দেখো অনেকগুলো দেখো ছবি রয়েছে। সত্যি শোনা গল্পটি সাহায্য নিয়ে ছবিগুলি নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটি সম্পূর্ণ করতে এখানে দেখো বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের বইতে রয়েছে এই যে সত্যি শোনা গল্পটা সাহায্য নিয়ে ছবিগুলো নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটা সম্পূর্ণ করতে
বলা হয়েছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 আর এখানে 7, তাহলে 7টা বাক্য এখানে লিখতে হবে পরপর। সেই ছবি অনুযায়ী তোমরা কিন্তু একটু গল্প মিলিয়ে দেখে নিও। এখানে একবার করে বই দেখানো, একবার করে খাতা দেখানোটা একটু অসুবিধা হচ্ছে, তো দেখে নাও। চাষি ছেলেকে সোনার খোঁজ দেয়। 2 নম্বর হচ্ছে চাষির ছেলের বউ ছেলেকে মাটি খোঁড়ার পরামর্শ দেয়। 7.3 হচ্ছে চাষির ছেলে নিজে ও মজুর দিয়ে মাটি খোঁড়ায়। 7.4 সেখানে সে বউয়ের কথা মতো সর্ষের দানা লাগায়। 7.5 সে বছর খুব ভালো বৃষ্টি হয়। 7.6 সারা মাঠে ফসল হয়। ঠিক আছে, এখানে হবে হলুদ ধান দেখে মনে হয় মাঠে সোনা ঢালা হয়েছে। ঠিক আছে, তারা ধান বিক্রি করে অনেক টাকা পায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে করে দিলাম। দেখো তোমরা এগুলো দেখে দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো। তাহলে আমার আজকের ভিডিওতে তোমাদেরকে সত্যি শোনা এই গল্পটা পড়িয়ে এবং তার সঙ্গে তার যত কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের ক্লাসের বন্ধুদের জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় এবং তোমার মতো এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে তোমাদের আরও বিভিন্ন রকম কবিতা এবং গল্পের ভিডিও আমি একইভাবে করে দেবো।